হ্যাঁ, প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা কি বলতে পারবা পদার্থের গঠনটা কত নম্বর ক্লাস? সাদিয়া, সানজিদা বা সিলমি, আফিফা, কে বলতে পারবা পদার্থের গঠনে এই ক্লাসটা কত নম্বর ক্লাস? সূচি, হ্যাঁ। ঐশী, মৌরি, রোজা, দ্বীপ আছে বাগেরহাট থেকে, প্রাপ্তি, অহনা, জাইসা আসো, সৌম্যদীপ বিশ্বাস। এটা কত নম্বর ক্লাস তোমাদের? তাহসিন রাফিদ 7 ক্লাস না? হ্যাঁ, থ্যাংক ইউ। 7 ক্লাস, 7th। আরাত আজকে 7 ক্লাস। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ক্লাসটা 3টা ক্লাসও লাগতে পারে। আমি 2টা ক্লাস চিন্তা করব, হয়তো 3টা ক্লাস লাগতে পারে তোমাদের। আমরা এমন কিছু আলোচনায় যেতে চাই যেটা হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবে। তো কিন্তু তোমাদের উপস্থিতিটার উপর নির্ভর করছে অনেক কিছুই। রিনাত, মিলি, রাহিক আছে, কহনা না এটা? আচ্ছা আচ্ছা। তুমি কি নাম লিখছো বা নমস্কার স্যার দিয়েছো, কিন্তু এত জটিলভাবে আমি পড়তে পারি না তো। সামিয়া আছে 10, সামিয়া আফরা, আর আমার আগের সামিয়া আমি খুঁজে পাচ্ছি না। রোশনি আছে, মিফতাউল জান্নাত বুসরা আছে, মাহিম, সারিয়া মাহিম। আচ্ছা,
হ্যাঁ প্রিয় স্টুডেন্ট, আমাদের এই ক্লাসগুলো একটু ব্যাখ্যামূলক হবে, সময় লাগবে, কিন্তু বিরক্ত হওয়ার দরকার নেই, কারণ তোমার জানার প্রয়োজন। আমরা অনেকগুলি প্রশ্ন বোর মডেল থেকে আমরা জানি, বর্ণালীর ধারণা পাওয়া যায়, বোর মডেল থেকে তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক সব ধারণা পাওয়া যায়। আমরা বোর মডেল থেকে কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য সব ধারণাই নেব। এখানে আমরা ম্যাথও করব, অর্থাৎ এই জন্য বলছি ক্লাসটা আমাদের হয়তো 2টা বা 3টা ক্লাসে শেষ হতে পারে। তো এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, যে কোনো পরমাণু যে কোনো শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধের সূত্রটা দেওয়া হয়েছে, দেখো n²h²/4π² mz²। একবারে তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবা, কারণ এইটা যদি তোমাকে সকল পরমাণুর সকল শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়ের একটা সমীকরণ দিয়ে দেয়, তাহলে তুমি এটা কেন শিখবে না? এখানে কিছু জিনিস তোমাকে আমার ক্লিয়ার করা জরুরি বলে আমি এই জিনিসগুলি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। ফার্স্ট, তুমি বলতে পারো যে স্যার আমরা তো জানি প্লাঙ্কের ধ্রুবক H = 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আমরা এটা জানি। তোমাদের বইতে আছে মানটা 6.626 × 10⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড মনে হয়। তোমাদের বইতে মনে হয় কেজি মিটার স্কোয়ার। আমি একটু দেখি, বইটা আমার সামনে আছে। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, হ্যাঁ তোমাদের আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন তুমি একটু গ্যাঞ্জামে পড়বা যে স্যার আপনি ওখানে আর্ক সেকেন্ড দিয়েছেন কেজি, এখানে আবার আমার বইতে আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আপনি আবার দিয়েছেন জুল সেকেন্ড। তাহলে কেমন কি হয়ে গেল? এইচ এর মান বিভিন্ন রকম হলো কেন? আমরা সবগুলি প্রশ্নের উত্তর আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। আমি জানি তোমরা বোর মডেল আগের দিন রাদারফোর্ড মডেল করতে করতে তোমরা ক্লাস ছেড়ে দিয়েছো, কারণ তোমরা তো অনেক পণ্ডিত স্টুডেন্ট। কিন্তু আমি কিছু স্টুডেন্টকে দেখছি, নাম বললে তোমরা আবার মাইন্ড করো, কারণ ক্লাস ছাড়ার সময় ক্লাস ছেড়ে দাও, কিন্তু আবার 2-1জনের নাম যদি সুনাম করে বলি, এতে তোমাদের আত্মসম্মান বোধটা প্রচণ্ড জাগ্রত হয়ে যায়। এই জন্যই সমস্যার নাম বলতেও আমার বিপদ, চিন্তা করে কথা বলতে হয়। এখন যেটা আগের দিন আমি ক্লাস করতে করতে দেখলাম যে মুহূর্তের মধ্যে 30-32 জনে নেমে চলে আসছে। রাদারফোর্ড মডেল ওরা তো সব পারে, আমাদের ছেলেমেয়েরা তো সব পারে। আজকে সাইন কোর্সের আমরা ফিজিক্সের অবজেক্টিভের প্রাপ্ত নাম্বার দেখলাম 5ও আছে, 3ও আছে 25-এর মধ্যে, 5, 7, 9, 11, 13 সবই আছে। পরীক্ষার্থীদের কথা বলছি। তাহলে এখন তোমরা সব পারার কারণে অসুবিধা এটাই যে তোমরা সব পারো কিন্তু কিছুই পারো না। আমি দেখলাম যে নাসিফ শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল। কেন? আমি কালকে রাদারফোর্ড মডেল যা পড়াইছি, আমি তো জানি আর কেউ পারুক আর না পারুক, নাসিফ 100% জানি। নাসিফ না আরো অনেকেই উপস্থিত ছিল, বললাম তো 34 জনের মতো উপস্থিত ছিল। তাহলে এই বোর মডেল যদি আমি এখন বই থেকে হুবু আলোচনা করতে যাই, মুহূর্তের মধ্যে তোমার মনে হবে আমি তো সব জানি, তাহলে আমার আর এই আলোচনার মধ্যে থেকে লাভ কি? আরে তুমি যখন এই ক্লাসটা লাইভে করো, তখন তুমি আমার সাথে এত সুন্দর করে শিখে যাচ্ছ, সময়টা কোন দিক দিয়ে যাচ্ছে তুমি টেরই পাবে না। প্রশ্ন করতে পারতেছ, প্রশ্ন দেখবো আমি, প্রশ্ন দেখার জন্য আমি ব্যবস্থা করছি। এই যে দেখছো 52 জন স্টুডেন্ট এসে দাঁড়ায় আছো, 450 স্টুডেন্ট আছো, মাত্র 52 জনে এসে দাঁড়ায় আছো। তাহলে মাত্র 52 জনে এসে দাঁড়ায় থাকলে এই ক্লাসটা তো খুব গুরুত্বপূর্ণ রে বাবা। আমি তো বারবার ডিক্লার দিচ্ছি এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের একটু জানার আছে কিন্তু কিছু কথাবার্তা। তাহলে লাভ হচ্ছে কি আমার? আমি কাকে কি জানাবো? হ্যাঁ বলো। হ্যাঁ যুক্ত হবা।
এখন যা হোক, হ্যাঁ, যেটা আমরা এই যে আমার যাক, নাম বললে তোমাদের কষ্ট হবে, তো আমরা পড়ালেখা আসি। এখন দেখো, কয়েকটা জিনিসের কয়েকটা কনফিউশন আমি দূর করে দিচ্ছি। 6.626 ইন্টু 10⁻34। ও, আমি তোমাদের কমেন্টগুলি দেখার জন্য মোবাইলটা একটু অন করি। সময় আচ্ছা, ঠিক আছে। এখন 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। জুল মানে কি? জুল মানে নিউটন মিটার, আর এই সেকেন্ডের জায়গায় থাকবে। আচ্ছা, নিউটন তো বলে একক, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার সেকেন্ড। তাহলে দেখো, এটা হলো সেকেন্ড +1, এটা সেকেন্ড -1, ফলে আসলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। একটা পার সেকেন্ড থাকে, এটাকে তোমার বইতে দেওয়া আছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা তুমি পেয়ে গেছো। এবার তোমার নেক্সট উত্তর হলো যে স্যার, আপনি যে আর্ক পার সেকেন্ড আর্ক সেকেন্ড দিয়েছেন, ওটাতে আমরা কি করব? আর্ক সেকেন্ডে। আচ্ছা, এবার এটা উত্তর যেহেতু তুমি বুঝে গেছো, নেক্সট অংশটুকু দেখো। আমি লিখছিলাম 6.626 ইন্টু 10⁻27 আর্ক, আর্ক সেকেন্ড। এখন তোমার বক্তব্য হলো স্যার, এইটাকে আপনি আন্তর্জাতিক পদ্ধতিতে প্লাঙ্কের ধ্রুবকে কনভার্ট করে নেন। ঠিক আছে, আমি আন্তর্জাতিক পদ্ধতিতে প্লাঙ্কের ধ্রুবকে কনভার্ট করে নিচ্ছি। এটা নিতে গেলে 6.626 ইন্টু 10⁻27 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হলো আর্কের উত্তর। আর এই আর্ক মানে এটা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে তুমি পাচ্ছ 6.626 ইন্টু 10⁻27। গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করতে হয়, জানো তো? 1000 দিয়ে ভাগ করতে হয়, কেজিতে চলে গেছে আন্তর্জাতিকে। আচ্ছা, সেকেন্ডকে সেন্টিমিটারকে যখন তুমি মিটারে নেবা, এখন তুমি যদি এটাকে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার নিতে চাও, তাহলে কি করবা? 100 1/100। বলে স্যার, এটা পাইছেন কি করে? আর সেন্টিমিটার স্কোয়ার মানে কি? সেন্টিমিটার গুণ সেন্টিমিটার। একটা সেন্টিমিটারকে 1/100, মিটার 100 দিয়ে ভাগ করলাম, আটটাকে 100 দিয়ে ভাগ করলাম, এত মিটার। তাহলে এখন তুমি শেষ পর্যন্ত জিনিসটা কি পাচ্ছ সেটা একটু দেখো। এটা তো আমার চলে গেল। এবার তুমি পাচ্ছ 6.626 ইন্টু 10⁻27 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আর 4 7 -7। এর মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 27 আর 7 এলো 34। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, 34। এটাতে কেজিতে নিয়ে গেছি আমরা। কি নিয়ে গেছি? এটা গ্রামকে কেজিতে নিয়ে গেছি। মিটার স্কোয়ার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে হিসাব করা হয়েছে। যাও, এই হলো আমাদের মূল কাজটা। মানে আর্ক থেকে কি করে নেওয়া হলো সেটা একটু আমি আলোচনায় নিয়েছি। আচ্ছা, এখন তোমাদের একটু প্রশ্ন দাঁড়াবে। তোমাদের যে প্রশ্নটা দাঁড়াবে যে স্যার, এটা মুছে দিলাম, আপনি এখানে 8 সেকেন্ড রাখার মানেটা কি? এই যে 8 সেকেন্ড রাখলেন, এটা রাখলেন কেন? এটাকে গ্রামে রাখলেন কেন?
আবার জেড তো জেড নিয়ে কোনো কোশ্চেন নেই, পারমাণবিক সংখ্যা এটা নিয়ে আমি কথা বলছি পরে। ইলেকট্রনের চার্জকে আপনি এততে রাখলেন কেন? তোমাদের আজকে থেকে মনে রাখতে হবে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ। তোমার মনে হলো যে স্যার হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে কি? এই যে নিউক্লিয়াস প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম। তাহলে এটা হলো প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে দূরত্ব, দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, এরপরে ধরো চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ, পঞ্চম শক্তি স্তরের ব্যাসার্ধ, অ্যান্ড ষষ্ঠ শক্তি স্তরের ব্যাসার্ধ এবং সপ্তম শক্তি স্তরের ব্যাসার্ধ, যাদেরকে আমরা R1, R2, R3, R4 ইত্যাদি দ্বারা প্রকাশ করব। কোনো পরমাণুর কোনো শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে হলে এককগুলি অবশ্যই সিজিএস এককে করতে হবে। এর কোনো অপশান তোমার হাতে ফাঁকা নেই। একককে মাস্ট তোমার সিজিএস এককেই করতে হবে এককগুলিকে। এখন সিজিএস এককে না করলে কি হবে? সিজিএস এককে না করলে না মানটা মিলবে না, তুমি শিখতেই পারবে না। এটার পিছনে কারণ বলে স্যার আমরা তো এদেরকে এসআই এককে নিতে পারি। হ্যাঁ নিতে পারি, আমি এই গ্রামকে কেজিতে নিতে পারি, 10⁻31 কেজি। গ্রামকে কেজিতে নিয়ে তো আমার কোনো অসুবিধা নেই। 9.11 ইন্টু 10⁻31 কেজি। গ্রাম কেজিতে চলে গেল, এত গ্রামকে কেজিতে কনভার্ট করে নিলাম, গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিলাম। ইলেকট্রনের চার্জ ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটা 1 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক unit, 1 ESU equals 3.33 into 10⁻10 কুলম্ব। 1 ESU equal এত কুলম্ব। এখন তোমাকে আমি যদি বলে থাকি যে 3.33 into 10⁻10 কুলম্ব সমান 1 ESU, সুতরাং 1.60 into 10⁻19 কুলম্ব সমান। আচ্ছা, 1 কুলম্ব সমান কত? 1 কুলম্ব সমান 1/3.33 ইন্টু 10⁻10 ESU। খেয়াল রাখবা, 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইকুয়াল 3.33 ইন্টু 10⁻10 কুলম্ব। তাহলে আমি বললাম বলে স্যার এটা আপনি কি করছেন? আমি করতে চাচ্ছি, আমি জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। আমরা জানি না, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। তো তোমার বক্তব্য বলো স্যার তাই আমি তাহলে এক কাজ করি, এটাকে কি করে ইএসইউতে কনভার্ট করব। এটাকে ইএসইউতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই যে দেখো, এত কুলম্ব সমান 1 ইএসইউ, 1 কুলম্ব সমান 1/এত, 1 কুলম্ব সমান 1/এত। এটা একটু জেনে রাখা ভালো। ক্যালকুলেটর লাগবে, এই মানটা আসে। দেখো এই ক্লাসটা শুধুমাত্র যারা শিখতে চায় তাদের জন্য, যারা মুখস্থ বিদ্যায় যাদের ক্রিয়েটিভিটি নাই এই ক্লাসটা তাদের জন্য না। আমি এই ক্লাসটা একটু ব্যাখ্যামূলক করছি এই কারণে যে স্টুডেন্টরা একটু বিকিরিত শক্তি, শোষিত শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, কি আলোক রশ্মি বের হয়, কোন রঙের আলো বের হয়, লাল না বেগুনি না নীল না হলুদ রঙের আলো বের হয়, হ্যাঁ এটা কি এক্স রশ্মি বেরোচ্ছে না গামা রশ্মি না অতি বেগুনি রশ্মি, এটা স্টুডেন্টদের মনে প্রশ্ন হয় যে স্যার বর্ণালীর ধারণা পাওয়া যায়, তাহলে বর্ণালীর ধারণাটা পাওয়ার জন্য আমাদের কি কোনো নিয়মকানুন আছে, সূত্রগুলি আছে? আমরা এই জিনিসগুলিকে একটু তোমাদের মতো করে একটু সহজ ভাষায় নিয়ে আসছি, ইন্টার বা অনার্স ক্লাসের মতো করে না, একটু চটটুক না জানলেই নয়। যেটা যেমন এই সূত্র না, প্রতিপাদন আছে, এই প্রতিপাদন তোমাকে আমার এই প্রতিপাদনটা দিচ্ছে না আমি, তুমি শিখে রাখো যে যে কোনো শক্তি স্তরের ব্যাসার্ধ প্রতিপাদনে একটা ক্লাস লাগবে, 40 মিনিট একটা ক্লাস লাগবে বা তারও বেশি সময় লাগবে এই সূত্রের প্রতিপাদনটা। কিন্তু তুমি যদি সারা জীবনের জন্য শিখে যাও যে যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এটা, এরপরে অ্যাপ্লাই কী করে করতে হয় এটা আমি আসছি। তার আগে ছোটো ছোটো কিছু প্রশ্ন উত্তর দিয়ে যায়। তোমার কাছে হঠাৎ একটা ধাক্কা খাবে, স্যার ইলেকট্রনের চার্জ তো আমি জানি 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, তা আপনি এখানে ইলেকট্রন চার্জ দিলেন 4.8 ইন্টু 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। স্যার এটা কীভাবে পেয়েছেন? দেখো আমরা জানি যে এই
এত কুলম সমান একই এসিউ, বা একই এসিউ সমান এত কুলম, এটাকে এ পাশে আনছে, এত কুলম সমান একই এসিউ, এক কুলম সমান মানটা আমি বলি 1/3.33 মাইনাস 3 into 10⁹, মানে অরিজিনাল যে আমার জানা থাকলো এক কুলম সমান 3 into 10⁹ ইএসইউ, জানা থাকলে অসুবিধা কি। আচ্ছা, এবার আমার লাগবে 1.60 into 10⁻19 কুলম। আমি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, সেটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে যাওয়ার সিস্টেমটা, এসআই পদ্ধতিতে যাওয়ার সিস্টেমটা নিয়ে কথা বলতেছি। তাহলে এই কুলমকে কি করে ইএসইউতে নেব, 1.60 into 10⁻19 by 3.33 into 10⁻10। এখন মানটা দেখো, 1.60 এক্সপোনেন্ট -19 ভাগ 3.33 এক্সপোনেন্ট -10 ব্র্যাকেট 4.80 into 10⁻10। ওই যে দেখো 4.80 into 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এটা। তাহলে এখান থেকে আমরা ইএসইউতে ঢোকার সিস্টেমটা আমি শেখালাম, যে সিস্টেমটা কি। এবার একটু যা বলতে চাচ্ছি, তোমরা স্যার ই সমান কি একটা ইলেকট্রনের চার্জ না সব ইলেকট্রনের চার্জ? না, ভালো প্রশ্ন করছো কৃপাশঙ্কর দ্বীপ। দ্বীপ এটা একটা ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, তাহলে ই সমান 1টি ইলেকট্রনের চার্জ দিয়ে দিলাম। তো এটাকে ইএসইউতে কনভার্ট করার সিস্টেমটা তোমাকে আমি দেখাই দিলাম, যে কুলম থেকে কি করে ইএসইউতে আসবে। এবার একটু তোমার একটা প্রশ্ন দাঁড়াবে, স্যার আপনি বলছেন এসআই পদ্ধতিতে মানগুলি বসালে এখানে উত্তর পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি যদি এখানে প্লাঙ্কের ধ্রুবক বসাও, পায়ের মান, এম এর মান, এই জিনিসগুলি এসআই পদ্ধতিতে বসাও, তাহলে তুমি জীবনে উত্তর পাবা না। এর কারণ হচ্ছে কুলমটা আসলে আন্তর্জাতিক পদ্ধতি যদিও বলে থাকে, আসলে কুলমটার সাথে অন্য ইউনিটগুলির সম্পর্ক আমরা ওরকমভাবে জানি না। কুলমটা আমরা জানি শক্তির একক, যেমন ক্যালোরি আছে, শক্তির একক জুল আছে, শক্তির একক ক্যালোরি, শক্তির একক জুল। তাহলে ক্যালোরি আমরা একটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি, কুলমটাও আসলে একটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হতো, যার কারণে কুলম দিয়ে এই মানটা পাওয়া যায় না। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমি সবগুলি মান বসাতে চাই, দেখো এইচ এর মান যদি আন্তর্জাতিক পদ্ধতিতে বসাই 10⁻34, আর এম এর মান যদি ইলেকট্রনের ভর, এম তো ইলেকট্রনের ভর, এটা যদি 31 ইত্যাদি বসানোর পরে তুমি শেষ পর্যন্ত দেখবা যে তোমার যে ব্যাসার্ধটা পেয়েছ, এই ব্যাসার্ধটা প্রকৃত ব্যাসার্ধের ধারে কাছেও নেই এবং কখনোই মিলবে না। সুতরাং আজকে থেকে মাথায় রাখবা, কখনো যদি ব্যাসার্ধ নির্ণয় করতে হয় তাহলে এদেরকে সিজিএস এককে করতে হবে, এটা একমাত্র কথা। কিন্তু কিছু সিজিএসকে আমি কনভার্ট করা শিখাই দিয়েছি, তোমাদের কনভার্ট করা শিখাই দিয়েছি। এখানে কুলমটা নিয়ে মূল সমস্যা। এখন তোমার আরেকটা প্রশ্ন দাঁড়াবে যে স্যার আমি কোন জায়গায় সিজিএস একক ব্যবহার করব, কোন জায়গায় এসআই একক ব্যবহার করব। এটা হচ্ছে তোমার একটা কমন ফ্যাক্টর দাঁড়াবে, স্যার কোথায় সিজিএস দেবো, কোথায় আমি এসআই দেবো। আমি লিখে দিচ্ছি, যেখানে বা যে সূত্র বা সমীকরণে ই বা ইলেকট্রনের চার্জ বা আচ্ছা ই মানটি আছে, এবার তুমি বলে স্যার ই কি? ই হতে পারে, ই ইলেকট্রনের চার্জ হতে পারে, এটা ইলেকট্রনের চার্জ। যেখানে ই আছে, যে সমীকরণের মধ্যে ই আছে, সেখানেই আছে সিজিএস এককে অঙ্ক করতে হবে।
এটা তুমি আজকের জন্য মনে রাখার দরকার নাই, যেহেতু সায়েন্স পড়বা এটা একবার লাইফ টাইম সারা জীবনের জন্য তোমার মাথায় ঢুকাই দেবা যে যেখানে যেখানে ইমানটি আছে ই আছে, এখন ইলেকট্রন চার্জ থাকুক আর ভর থাকুক, ই থাকলে ইলেকট্রন থাকলেই যেখানে ইলেকট্রন আছে ই আছে সেখানেই সিজিএস একক দিতে হবে। আর যদি ই না থাকে তাহলে তুমি এসআই এককে অঙ্ক করে যাবে। আমি কথা বোঝাতে পারলাম? ই যদি কোনো সমীকরণে না থাকে, আমরা অনেক সমীকরণ দেব যে সমীকরণগুলিতে ই নাই, এটা এই অধ্যায়ে এই কাজগুলি করতে গেলে অনেক সমীকরণ দেবো যেখানে ই এর কোনো চিহ্ন নাই, তাহলে ই না থাকলে আমরা এসআই পদ্ধতি ব্যবহার করব। আর শুধুমাত্র ইলেকট্রন যদি কোথাও উল্লেখ থাকে তাহলে আমরা সিজিএস পদ্ধতি ব্যবহার করব। তাহলে এটাকে আমি হাইলাইট করে দিলাম তোমাদের, এবং দয়া করে কথাটা যেন ভুলো না। এটা যে সূত্র বা সমীকরণে ই আছে সেখানে সিজিএস পদ্ধতি ব্যবহার করতে হবে, এসআই পদ্ধতি করলে অঙ্ক মিলবে না। এইবার আমরা একটু এটা নিয়ে একটু কথাবার্তা বলছি। ইলেকট্রনের ব্যাসার্ধ, পরমাণু শক্তি স্তরের ব্যাসার্ধ আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, তাই না? তো সেই জায়গার মধ্যে তোমার প্রশ্ন, স্যার আপনি হাইড্রোজেন পরমাণুর জন্য একটা সমীকরণ দাঁড় করান তো। দেখো এবার তোমার ক্রিয়েটিভিটি আছে। এবার তোমার ক্রিয়েটিভিটি কি? যে স্যার আমি হাইড্রোজেনের জন্য একটা সমীকরণ চাই, আমি সোডিয়ামের জন্য একটা সমীকরণ চাই, জিঙ্কের জন্য একটা সমীকরণ চাই, ক্যালসিয়ামের জন্য একটা সমীকরণ চাই। ভালো কথা, এটার জন্য আমি হাইড্রোজেনের জন্য একটা সমীকরণ দিচ্ছি। হাইড্রোজেনের জন্য আর ইকুয়াল, এই হাইড্রোজেনের আর ইকুয়াল যদি এন স্কোয়ার এইচ স্কোয়ার আর এন, ধরো এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইকুয়াল হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। বলে স্যার আপনি জেড দিলেন না কেন? কারণ হাইড্রোজেনের জেড আমি জানি কত, 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 না, তাহলে হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 1, জেড আমি জানি, এই জন্য আমি এখানে জেড দিই। এখন যদি আমি এর জন্য একটা মান বের করতে চাই, আর এন এর মান, আর এন ইকুয়াল এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এখন তুমি একটা কাজ করো, এন স্কোয়ার ইন্টু, এই কাজটা আমি বারবার বলছি, এই কাজটা একটু দীর্ঘায়িত হবে, একটু অন্যরকম হবে। এই যে 49 স্টুডেন্ট, মোট তোমাদের স্টুডেন্ট কিন্তু কমে গেল। কমে গেলে এবার ক্লাস স্টপ করে দেবো, 1 সপ্তাহ ক্লাস বন্ধ করে দেবো। 6.626 into 10 to the minus 34, 27 divided by 4 into 3.1416 whole square into 9.11 into 10 to the minus 28 আর into 4.8 into 10 to the minus 10 whole square। এখান থেকে আমরা মান পেলাম এন স্কোয়ার ইন্টু, এটা একটু ক্যালকুলেট করে ফেলাও, ক্যালকুলেটার ব্যবহার করো, ক্যালকুলেটার ব্যবহার করলেই তুমি একটা মান পেয়ে যাবা। অথবা একটু লেখো তো, আমারও ভুল হতে পারে ক্যালকুলেটার ব্যবহার করতে, যে 4.8 এক্সপোনেন্ট মাইনাস গুণ 9.11 কত আসছে তোমাদের? মানটা একটু বলে দাও। হ্যাঁ, মানটা একটু বলো। আমি তো ভুল করে ফেলছি, মেজাজ করা হয়ে গেলে যেরকম হয় আর কি।
0.5301 ইন্টু 10⁻⁸ আসার কথা, এই জাতীয় যা আসে আসুক। না না না, এটার মান আসবে, ও স্কোয়ার করে নিত, এটা স্কোয়ার আছে বাবা, একটু ভুল হয়ে গেছে, ওই তো ভুল করে ফেললাম। আবার বলছি 4.8 এক্সপোনেন্ট -10, 4.8 এক্সপোনেন্ট -10 স্কোয়ার গুণ 9.11 এক্সপোনেন্ট -28 গুণ 3.1416 হোল স্কোয়ার গুণ 4 সমান এত। এরপর আসছে আবার 6.626 এক্সপোনেন্ট -27 তার স্কোয়ার ভাগ অ্যান্সার 5 to 9 আসে আর কি, মান আসে এরকম 0.529 ইন্টু 10⁻⁸। ঠিক আছে, এটা অসুবিধা নাই, সামান্য মানে হেরফের আসবে। হ্যাঁ, তাহলে এখানে সামান্য মান হেরফের 0.53159 কোনো সমস্যা নাই। এত, এটা কিন্তু সেন্টিমিটারে, যেহেতু যে সিজিএস একক, সিজিএস একক হলো সেন্টিমিটার, এটাকে আমরা লিখবো n স্কোয়ার ইন্টু 0.529 ইন্টু 529 আর্মস্ট্রং। আর্মস্ট্রং, 1 আর্মস্ট্রং সমান 10⁻10 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার। আমার মিটার দরকার নাই, আমি সেন্টিমিটারে রাখলাম। ঠিক আছে, পরমাণুর ব্যাসার্ধ আমরা সাধারণত আর্মস্ট্রং নির্ণয় করি। তাহলে এত, একটা হাইড্রোজেন পরমাণুর জন্য ইকুয়েশন পেয়ে গেলাম। এখন তোমার একটা প্রশ্ন থাকবে যে স্যার আপনি এই যে ইকুয়েশনটা পেয়েছেন, আমি হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে এখানে হবে R4 সমান 4 স্কোয়ার ইন্টু 0.529 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। যা হয়, এবার এটাকে মিটার নিয়ে যেতে পারবো, সেন্টিমিটারকে আমরা মিটারে নিতেই পারবো। 10⁻8 সেন্টিমিটার, 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার। আর এটার উচ্চারণটা হলো আর্মস্ট্রং। এটা উচ্চারণটা হচ্ছে এরকম। তাহলে দেখো, আমি যদি চতুর্থ হাইড্রোজেন পরমাণুর সপ্তম কক্ষপথ পর্যন্ত চিন্তা করা হয়, তুমি যদি বলো সপ্তম কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে আসবে R7 ইকুয়াল 7 স্কোয়ার ইন্টু 0.529 ইন্টু 10⁻8। আচ্ছা, তোমার যদি বলা হয় যে হাইড্রোজেনের, এটাকে মিটারও কনভার্ট করতে পারো, মিটারে দিলে 10⁻10 হবে, এটা তো আসবে সেন্টিমিটার। এই যে এটা হলো সেন্টিমিটার, অরিজিনাল মান যে মানটা পাবা n স্কোয়ার ইন্টু 0.529 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি এটাকে মিটারে কনভার্ট করতে পারবো, চাই, তাহলে 10⁻10 মিটার, n স্কোয়ার ইন্টু 0.529 ইন্টু 10⁻10 মিটার। এবার যদি Rn সমান তো এটা Rn ইকুয়াল, তুমি যদি বলো এটা শুধু হাইড্রোজেন পরমাণুর জন্য ফিক্সড, এই মানটা, এই ভ্যালুটা অনলি ফর হাইড্রোজেন, এইটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ Rn, শুধু হাইড্রোজেন। বলে স্যার শুধু হাইড্রোজেন কেন? আরে আমি তো জেড এর মান 1 বসাইছি, দেখো এই যে জেড এর মান 1 বসাইছি, 1 বসানোর কারণে জেড ভ্যানিশ হয়ে গেছে, যার কারণে হাইড্রোজেনের জন্য আমি এরকম একটা সূত্র তৈরি করে রাখছি। এখন হাইড্রোজেন যদি আমার চতুর্থ কক্ষপথ লাগে 4 স্কোয়ার লিখবো ইন্টু এত, আমার যদি সপ্তম লাগে 7 স্কোয়ার লিখবো, হাইড্রোজেনের যদি পঞ্চম লাগে 5 স্কোয়ার লিখবো, তৃতীয় লাগলে 3 স্কোয়ার লিখবো, এটা হাইড্রোজেন। এবার তোমার মনে হলো যে স্যার ক্যালসিয়াম পরমাণুর জন্য আপনি করে দেন তো। দেখো, ক্যালসিয়াম পরমাণুর জন্য যদি আমি করতে চাই, ক্যালসিয়াম পরমাণুর জন্য, তাহলে কি হবে? তাহলে হবে এই, যদি এটা ক্যালসিয়াম পরমাণুর কক্ষপথে ব্যাসার্ধ চাই এনতম কক্ষপথে, পেলে স্যার এখানে এন এর মানটা বসালেন না কেন? এন তো বাবা প্রথম কক্ষপথ হলে 1, এন এর মান 1, দ্বিতীয় হলে এন এর মান 2। তোমার বক্তব্য হলো স্যার নিউক্লিয়াস থেকে পঞ্চম শক্তি স্তরের দূরত্ব কত?
নিউক্লিয়াস থেকে ষষ্ঠ শক্তি স্তরের দূরত্ব কত, নিউক্লিয়াস থেকে অষ্টমের দূরত্ব কত, তোমার প্রশ্ন হতে পারে না সেটা, বা ব্যাসার্ধ কত, এই নিউক্লিয়াস থেকে দূরত্ব মানে তো ব্যাসার্ধ, এটা সূত্র হলো, এই হলো সূত্র। এবার তৃতীয় হলে 3 বসাবা, চতুর্থ হলে 4 বসাবা, পঞ্চম হলে 5 বসাবা। সেন্টিমিটারকে মিটারে করতে গেলে 10⁻10 দিলেই মিটারে চলে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। এখন তোমার প্রশ্ন হলো স্যার ক্যালসিয়াম পরমাণুর জন্য আপনি একটা সমীকরণ তৈরি করে দেন তো। দেখো ক্যালসিয়ামের জন্য আমার সমীকরণ তৈরি করতে হলে এখানে এই যে এম এই জেড ই স্কোয়ার থাকবে, এম জেড ই স্কোয়ার, তখন আমাকে আমার মানটা আসবে এই এরকম, তখন ইকুয়েশনটা আসবে এত এত ইন্টু জেড এর মান লিখবো, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, আমি লিখবো 20 ইন্টু আর ই এর মান 4.8 ইন্টু 10⁻10 হোল স্কোয়ার। এবার তুমি এর স্কোয়ার ইন্টু একটা ইকুয়েশন পাবা, এই ইকুয়েশনটা অন্য একটা মান পাবা, সে অন্য একটা মান আমি ধরো আমি বের করে দিলাম, তোমার ক্রিয়েটিভিটির জন্য। তুমি বললে স্যার তাহলে ক্যালসিয়াম পরমাণু, আমি কিন্তু এটা দিচ্ছি ক্যালসিয়াম পরমাণুর এটা হলো এনতম কক্ষপথ যে কোনো পদার্থের পরমাণু, আর ক্যালসিয়ামের জন্য আর এন ইকুয়াল, এটা হলো ক্যালসিয়াম পরমাণুর জন্য যদি হয়, ওই ক্যালসিয়ামের 20 লিখছি, যেহেতু ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20 লিখে দিয়েছে। লেখার পরে এবার সূত্রটা দাঁড়াচ্ছে আর এন ইকুয়াল এন স্কোয়ার ইন্টু দিয়ে তুমি দ্রুত গতিতে মানটা করো, ফোর ইন্টু পাই স্কোয়ার ইন্টু 9.11 এক্সপোনেন্ট এক্সপি মাইনাস 28 ইন্টু 20 হ্যাঁ ইন্টু 4.8 এক্সপোনেন্ট মাইনাস 10 ব্র্যাকেট তার স্কোয়ার সমান, যে মানটা পেয়েছি সে মানটাকে 6.626 এক্সপোনেন্ট মাইনাস 27 স্কোয়ার ভাগ অ্যান্সার সমান। তোমরা একটু দেখতে পারো তোমাদের মানটা এটা আসছে কিনা, আমার মানটা হয়তো ভুল হতেও পারে, আমার মানটা চলে আসছে তখন এখন 2.69 বা এটা আসতে পারি 0.264 ইন্টু 10⁻9, ঠিক আছে, এত সেন্টিমিটার। দেখো এটা আসছে কিনা, আর যদি এটা আসে তোমাদের, যদি এটা আসে লিখে দিতে পারো 2.413 ইন্টু 10, না 413 তো কেন, আমি কে বোধহয় একটু ভুল করছো স্যার, এটা একটু বুঝিয়ে দেন কোনটা বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা মান যেটা নিয়ে কথা বলতেছো আমি দেখছি, আগে এই মানটা কি এটা আসে, যদি এটা আসে ক্যালসিয়াম পরমাণুর জন্য, তাহলে এবার তুমি ক্যালসিয়ামের তৃতীয় কক্ষপথ চাও, এর মান 3 বসাও, চতুর্থ চাইনের মান 4 বসাও, পঞ্চম চাইনের মান 5 বসাও, ষষ্ঠ চাই 6 বসাও, ইত্যাদি ইত্যাদি দিয়ে তুমি ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে তুমি ক্যালকুলেশন যদি করো তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে। আমি ইএসইউর মানটা কি দিয়েছি একটু বলো তো মুজাহিদ।
ইএসসিওর মানটা দিয়েছি, শোনো, এক আর্গ সমান গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এর মান। তাহলে যদি তোমরা এটা নিয়ে প্রশ্ন করছো তো, তাহলে এখন আর্গ সেকেন্ড সমান গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, আমি আর্গ গুণ সেকেন্ড দিলাম, তাহলে ইন্টু সেকেন্ড আসছে। এবার গ্রামকে কেজিতে নেব, তো গ্রামকে যদি কেজিতে নেই 1000 দিয়ে ভাগ, কেজিতে চলে গেছে। আচ্ছা, কেজিতে চলে গেল। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নেব, কি করব, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নেব, তাহলে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিলে 10⁴ দিয়ে ভাগ ইন্টু এখানে থাকে পার সেকেন্ড মানে অলরেডি সেকেন্ডেই তো আছে, তাহলে সরি এটা তাহলে মিটার স্কোয়ারে চলে গেছে, মিটার স্কোয়ারে ইন্টু আর থাকে পার সেকেন্ড সমান এই 1/10⁻⁷ মিটার 7 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এর মানে 10⁻⁷, 10⁻7 চলে আসবে, এটা 7, 10⁻⁷ এই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি তোমার মানটা 6.626 ইন্টু 10⁻27 হয়, এই আর্গ ইআরজি না আর্গ সেকেন্ড হয়, তাহলে আর্গ সেকেন্ডকে আমরা শেষ পর্যন্ত লিখতে পারি 6.626 ইন্টু 10⁻34, আচ্ছা, ইন্টু 10⁻27 ইন্টু 10⁻7 ওই যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এর মানে হচ্ছে তোমার 6.626 ইন্টু 10⁻34 এই মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এবার দেখো তো তোমাদের কথা ঠিক আছে কিনা, যারা কমেন্ট করছো। ইমন কথা বলতে চেয়েছে, ইমন দেখো কোনো অসুবিধা আছে কিনা। আমি সূত্রটা কি দিয়েছিলাম, আর্গ সেকেন্ডে পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে না, গ্রাম এটা দিয়েছি কিনা একটু দেখো তো। এক আর্গ সমান এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই হিসেবে যদি খেয়াল করো, আমার মনে হয় যে আর তোমাদের অসুবিধা হওয়ার কথা না। আমি এখানে আর্গ সেকেন্ডকে ভেঙে দিয়েছি, আর্গ সেকেন্ড মানে আর্গ হলো গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তাহলে যদি তাই হয়, গ্রামকে কেজিতে নিয়ে গেছি, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে গেছি, আর এই দুটো সেকেন্ডের মধ্যে একটা পার সেকেন্ড থাকলো, তো পার সেকেন্ডকে তো আর কিছু নেওয়া লাগবে না, পার সেকেন্ডে থাকলো, এই যে পার সেকেন্ডে আছে। তাহলে তোমার এই এত আর্গ সেকেন্ড, আর্গের জায়গায় আমি লিখবো। এখন আর্গকে যদি আমি উঠাই দিতে চাই, তাহলে আমি কি করব, আর্গকে উঠাই দিতে চাইলে এটা আর্গ সেকেন্ডের জায়গায় এই টোটাল মানের জায়গায়, ভ্যালুর জায়গায় আমি লিখে দেবো এইটা, এককটা। তোমাদের কোনো অসুবিধা থাকলে এবার কমেন্ট করো, আমি একটা কমেন্ট দেখছি, কমেন্ট করো যাদের অসুবিধা আছে। আচ্ছা, এটা নিয়ে, এটা যারা বুঝতে চেয়েছো, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করো তাড়াতাড়ি। আমার মনে হয় আমি আগে আর্গের জায়গায় মানটা ভুল করে গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড দিয়েছিলাম মনে হয়, এই কারণে বোধহয় ওই সময় সমস্যাটা আসছে, জানি না। কমেন্ট করে, আমি কমেন্ট দেখতেছি, একটু তাড়াতাড়ি করে দয়া করে। ও ক্লিয়ার স্যার এখানে, কিন্তু আমার এখানে আসছে না কেন? ওহো, নাসিক বলে দিয়েছে স্যার আগে পার সেকেন্ড দেওয়া হয়েছিল, ওটা ভুল হয়েছে নাসিক। বা যারা বলছো ক্লিয়ার, নিশ্চয়ই আমার মোজাহিদে উত্তর করছো। মোজাহিদ, থ্যাংক ইউ, তুমি এটা সামনে আনার জন্য। নাহলে দেখা গেলো আমি হাইডে চলে গেলাম বা আমি খেয়াল করিনি, তখন এই ভুলটা হয়েই গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি চলে আসি আগের জায়গায়।
তো তোমরা এই কথাটা কি বুঝতে পারছো? এই কথাটাতে আমরা কি বলতে চাচ্ছি? এই কথাটা আমি বলতে চাচ্ছি এমন একটা সূত্র, এটা যে কোনো পরমাণু যে কোনো শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করতে চায়। তুমি যদি মনে করো যে স্যার দরকার কি আমার এরকম একটা মান বের করার, আমি এই সূত্রই জানবো। এখন আমার যখন যেটা আমার যদি বলে পটাশিয়ামের পঞ্চম শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমি কি করব? ধরো আমাকে বললো পটাশিয়ামের পঞ্চম শক্তি স্তরে ব্যাসার্ধ, তাহলে আমি লিখবো R5। ঠিক আছে, পঞ্চম শক্তি স্তরে ব্যাসার্ধ R5, n এর মান 5। যদি চতুর্থ বলতো n এর মান 4, তা ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻27 হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে 4 ইন্টু 3.14 হোল স্কোয়ার, আর 16 দিলাম না, ইন্টু 9.11 ইন্টু 10⁻28 ইন্টু জেড এর মান, আমি তো অনেক পটাশিয়াম যেহেতু ধরো বললাম পটাশিয়ামের, তাহলে জেড এর মান হলো 19 ইন্টু ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻10 হোল স্কোয়ার। এই তো মান ক্যালকুলেট করলে হয়ে যাবে। অর্থাৎ তোমার এরকম একটা সূত্র বের করে রাখতে হবে এমন কোনো কথা নেই। যদি তুমি সিস্টেম বুঝো, তুমি সকলের জন্য এরকম একটা মান বের করে রাখতে পারবা। সব পটাশিয়াম না 118টা মৌল আবিষ্কার হয়েছে, 118টা মৌলের এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের যে কোনো মৌলের এনতম কক্ষপথের ব্যাসার্ধ এরকমভাবে বের করে রাখতে পারবা। তার যদি চতুর্থ বলে 4 লিখে দেবা, 6 বললে 6 লিখে দেবা। আচ্ছা, এটা কি? তাহলে এটা কেন আসছে? দেখো, তোমাদের পরীক্ষা নেওয়ার সময় এরকম অঙ্ক দেওয়া হয়েছিল। যখন পরীক্ষা নেওয়ার সময় অঙ্ক দেওয়া হয়েছিল তখন স্টুডেন্টের মধ্যে প্রশ্ন আসছে, স্যার আমরা কক্ষপথের ব্যাসার্ধ কী করে নির্ণয় করব? তাহলে আবার তোমাকে বললো যে কোনো শক্তিস্তর ইলেকট্রনিক কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2 পাই। ঠিক আছে, nh/2 পাই কৌণিক ভরবেগ। এখন তুমি বলবে, স্যার আমি যে এখানে ভি এর মানটা নির্ণয় করব, এই ভি এর মান নির্ণয় করতে গেলে আমাকে বলা হলো হাইড্রোজেনের পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত। আচ্ছা, আমি এটা মুছে ফেলি, তাহলে তোমরা কি এটা বুঝছো? কমেন্ট করো তো। জি স্যার, এবার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আবার ধরো কেন এই জিনিসটা আসছে? এই জিনিসটা আসছে, আমি আগে বোর মডেলের একটা অংশ আলোচনা করি নেই। দেখো, বোর মডেলে বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরে না, বরং নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আবর্তন করে। বোর মডেলের প্রথম বক্তব্যটা হলো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ইচ্ছামতো বিভিন্ন কক্ষপথে ঘুরে না, বরং নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আবর্তন করে। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এখন তুমি যে নির্দিষ্ট ব্যাসার্ধ বলছে, বৃত্তাকার বলছে, তুমি বুঝে গেছো। স্যার অনুমোদিত মানে স্বীকৃতি দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, নিউক্লিয়াসের বাইরে 7টা কক্ষপথের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে অনুমোদিত জেনে গেলাম, তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে। এবার বলে, স্যার নির্দিষ্ট ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধটা কী করে নির্ণয় করব? আমাকে আপনি পরীক্ষা দিয়ে দিলেন হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর ইলেকট্রনের বেগ নির্ণয় করো। বলে, স্যার আমি তো সূত্র জানি mvr ইকুয়াল nh/2 পাই। এই সূত্রটা আমি জানি। এখন আপনি তো দিয়ে দিলেন যে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। দেখো, এখানে কিন্তু ই নাই। ই যদি না থাকে তাহলে কিন্তু আমরা সব আন্তর্জাতিকে যাব, আর যদি ই থাকে তাহলে কিন্তু আমরা সব সিজিএসে যাব। খেয়াল রাখবা, যেখানে ই আছে সেখানে সিজিএস, যেখানে ই নাই সেখানে সব আন্তর্জাতিকে যাব। আচ্ছা, এবার এই ভি এর মান বের করে তুমি বলে, স্যার আর এর মান বলে, তোমার বললো ক্যালসিয়ামের তৃতীয় শক্তি স্তর ইলেকট্রনিক বেগ নির্ণয় করো। স্যার ক্যালসিয়ামের আর বলেন আগে, তাহলে আর এর মান আগে এখান থেকে বের করে নিতে হবে, তারপর ইলেকট্রনিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে যে পরমাণুই বলুক ব্যাসার্ধ না হলে তো তুমি বেগ নির্ণয় করতে পারবে না। তাহলে আমরা প্রথম পয়েন্টটা আসছিলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ইচ্ছামতো ঘুরে না, বরং নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথগুলিকে শক্তি স্তর, এনার্জি লেভেল, শেল, অরবিট ইত্যাদি ইত্যাদি বলা হয়। এটা তোমরা বুঝবা। এরপরে বলছে যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যে কোনো শক্তি স্তরে। দেখো, আমি বারবার বলছি এই ক্লাসটা দীর্ঘায়িত হবে, মানে বাড়বে, পেঁচাবো, আমি ক্লাসটাকে পেঁচাবো, ইচ্ছা করি পেঁচাই নেবো এই কারণে যে যেটা শিখবা গভীর থেকে বেরোয় চলে আসো, যেন পরীক্ষার্থীরা তোমরা মাথায় রাখবা যে আমরা একটা বিরাট সুযোগ পেয়েছি আমাদের ভবিষ্যতের পড়াটাকে একটু আগায় রাখার জন্য। এখন
আর দ্বিতীয়ত আমাদের নিজেদেরও কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2 পাই। এখন তুমি বলবে যে স্যার কৌণিক ভরবেগ জিনিসটা কি? কৌণিক ভরবেগ হলো কোন বস্তু ভরবেগ ও ঘূর্ণন অক্ষ থেকে ঘূর্ণন অক্ষ থেকে ইলেকট্রনের ব্যাসার্ধের গুণফল কি? এই প্রশ্নটা 40 মার্কের হবে। এই অধ্যায়ের যে অবজেক্টিভ প্রশ্নটা হবে এটা 40 মার্কের হবে। ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধের গুণফলকে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ বলে। কোন বস্তুর ভরবেগ ও ঘূর্ণন অক্ষ থেকে ইলেকট্রনের ব্যাসার্ধের গুণফলকে ঘূর্ণন অক্ষ থেকে কোন বস্তু নিশ্চিত ওই বস্তু ব্যাসার্ধের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এখন কৌণিক ভরবেগটা কি দেখো, এই নিউক্লিয়াস এটাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে। তাহলে ইলেকট্রন নিজের একটা ভর আছে, তার একটা বেগ আছে। তাহলে ইলেকট্রনের নিজের ভর আছে, নিজের বেগ আছে। তাহলে এই হলো ইলেকট্রনের ভরবেগ। এবার ঘূর্ণন অক্ষ যদি এটা হয়, এটাকে কেন্দ্র করে যদি ইলেকট্রনটা ঘুরতে থাকে, এটাকে কেন্দ্র করে, তাহলে এখান থেকে ইলেকট্রনের আমরা বলছি কোনো বস্তু, তো বস্তুর ধর আমি ইলেকট্রন বললাম, যার ভর আছে তাকে বস্তু বলা যাবে। তাহলে কোনো বস্তুর ভরবেগ মনে করে এম ভরে একটা বস্তু, এম ভরে ইলেকট্রন, তার বেগ হলো ভি। তাহলে ইলেকট্রন ভরবেগ কত? এম ভি। আর ঘূর্ণন অক্ষ থেকে ইলেকট্রনের ব্যাসার্ধ কত? আর। তাহলে এম ভি আর। তাহলে ইলেকট্রনের ভরবেগ ও ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধের গুণফলকে বা দূরত্বের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তাহলে এম ভি কৌণিক ভরবেগ ক্লিয়ার, যে কোনো বস্তুর ভরবেগ ও ঘূর্ণন অক্ষ থেকে ওই বস্তুর ব্যাসার্ধের গুণফলকে, ব্যাসার্ধ বা দূরত্ব, ব্যাসার্ধ না বলে তুমি যদি দূরত্ব বলো, ওই বস্তুর দূরত্বের গুণফলকে, এখানে দূরত্ব বলতে ব্যাসার্ধ বোঝানো হয়, এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে এই জায়গাটা হলো কৌণিক ভরবেগ। এখন যদি তোমার কৌণিক ভরবেগ আসে, কৌণিক বেগ আসে, দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2 পাই। তাহলে কোন বস্তুর ভরবেগ আর ঘূর্ণন অক্ষ থেকে অবস্থার ব্যাসার্ধের গুণফল এত। এই একটা চমৎকার সূত্র। এই সূত্র দিয়ে আমি কি কি দেখতে পাই? nh/2 পাই। এখানে সব আন্তর্জাতিক পদ্ধতিতে যেতে পারবে তুমি। এখানে এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুব অরিজিনাল মান 6.626 × 10⁻34। এন এর মান কোন কক্ষপথে চাচ্ছ, চতুর্থ না তৃতীয় না পঞ্চম, এন এর মান সেটা। পায়ের মান তো তুমি জানো। আর এর মান ব্যাসার্ধটা তোমার এই সূত্র দিয়ে ব্যাসার্ধ বের করতে হবে। তারপরে mvr, এম হচ্ছে ইলেকট্রনের ভর। এখানে তুমি আন্তর্জাতিক পদ্ধতিতে কাজ করতে পারবা, কারণ এসআই পদ্ধতি তোমার বইতেও কিন্তু এসআই পদ্ধতি দিয়ে দিচ্ছে। এখানে ইলেকট্রন ভর কেজিতে কনভার্ট করতে পারবা, কোনো অসুবিধা নেই। আমি শুধু ইলেকট্রনের চার্জ যেখানে আছে যেখানে চার্জ আছে সেই জায়গাটাই হচ্ছে জ্ঞানদাম, সেখানেই তোমার সিজিএসএ করতে হবে। আর এখানে ইলেকট্রন ভরটা 9.11 × 10⁻31 কেজি, এটা দিয়ে করতে পারবা। 31 কেজি ওটা দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, যদি আমার এম এর মান বের করতে বলে আর সব মান দেওয়া থাকে, আমি এম এর মান বের করতে পারবো। যদি ভি এর মান বের করতে বলে আর সব মান দেওয়া থাকে, ভি এর মান বের করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় তোমার বললো যে নাইট্রোজেনের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করা। এবার তাহলে নাইট্রোজেনের তৃতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ কত আগে বের করতে হবে, নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ বের করে তারপরে এই ইলেকট্রনের ভর জানো, তারপর ব্যাসার্ধটা তুমি জানো, ব্যাসার্ধ সেন্টিমিটার পাবা, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। কারণ আমি এখানে এসআই পদ্ধতিতে কাজ করতেছি, এখানে কাজ হবে এসআই পদ্ধতি, একবার ক্লিয়ার, আন্তর্জাতিক পদ্ধতি। ফলে যে ব্যাসার্ধটা আর এর মানটা যেটা পাবা, এটা তুমি সেন্টিমিটার পাবা। এই সেন্টিমিটারকে 10⁻⁸ সেন্টিমিটার পাবা, ওটাকে 10⁻10 মিটারে কনভার্ট করতে হবে।
ওই মিটার দিয়ে এখানে মিটারে মানটা বসাতে হবে আর মান, তাহলে তুমি কাজ করো। যদি সব সিজিএসে বসাও কোনো অসুবিধা নেই, যদি এ টু জেড সব সিজিএসে বসাও উত্তর হবে। তুমি যদি বলো স্যার এম এর মান বসাবো আমি 9.11 ইন্টু 10⁻28, দিস ইজ রাইট এম এর মান। এরপরে ভি এর মান তুমি বের করবা, আর এর মান যেটা পেয়েছো মনে করো 0.69 ইন্টু 10⁻8 সেন্টিমিটার পেয়েছো, এটা সেন্টিমিটার বসানি কোনো সমস্যা নেই। এন এর মানটা তো সংখ্যা, আর এইচ এর মানটা ওই যে ওটা বসাবা, বসায় ভি এর মান পাওয়া সেন্টিমিটার পার সেকেন্ড। এটা দিয়ে ক্যালকুলেশন করা যাবে, কিন্তু আমি তোমাকে বলবো এই ক্ষেত্রে তুমি আন্তর্জাতিক পদ্ধতিতে মানকে ফলো করতে হবে, মাস্ট এসআই পদ্ধতিতে ফলো করে যেতে হবে। আচ্ছা, তাহলে বক্তব্যটা হয়ে গেল। আমার যদি বলে কৌণিক বেগ কত, কৌণিক বেগ কিন্তু ভিয়া, কৌণিক বেগ মানে ভিয়ার, শুধু ভি না, ভিয়ার। এটা আবার অবজেক্টিভে আসে। ওই যে অবজেক্টিভটা একটু কঠিন হবে, আমি বলছি তোমাদের একটু বেশি করে পড়তে হবে। তাহলে কৌণিক বেগ বললে ভিয়ার, ভর বেগ বললে এম ভিয়ার, ঠিক আছে? ভরটা বাদ দিয়ে দেবে। আচ্ছা, তোমাদের আমার একটু ক্লাস আছে, এখনই একটু জমে ক্লাস আছে, সরি এই ক্লাসটা চলতে থাকবে, আর দুইটা ক্লাস থাকবে, আরও দুইটা ক্লাস থাকবে। আর এই ক্লাসটা শুধু বোর মডেলটা শেষ হতে, ঠিক আছে? এ পর্যন্তই থাকো, ধন্যবাদ সবাইকে। স্যার ইলেকট্রনের কৌণিক, হ্যাঁ কি বলছিল একটু দেখি। স্যার ইলেকট্রনের কৌণিক বেগ ছিল কি সেম সূত্র দেব? ইলেকট্রনের কৌণিক প্রাপ্তি কি বলছো? কৌণিক বেগ চাইলেও কি সেম সূত্র দেব? হ্যাঁ, কৌণিক বেগ তো এটা ভিআর, ভিআর ইকুয়াল এনএস বাই 2π। কৌণিক বেগ চাইলে, যদি বেগ চায় তাহলে 2π m থাকবে এটা। যদি কৌণিক বেগ চায়, কৌণিক বেগটা হলো ভিআর, তখন 2π m, m কে ভিতর নিয়ে আসবা। এই ভরবেগ থেকে আসছে সূত্রটা, এখান থেকে এই এতে নিয়ে আসবা, নিয়ে আসলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আমার মনে হয় কথা বুঝতে পারছো। কৌণিক বেগ চাইলে এটা করতে হবে। হ্যাঁ, প্রাপ্তি আর কোনো প্রশ্ন? স্যার কৌণিক বেগ বললে ওটা তো দিয়ে দিছি। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ধন্যবাদ সবাই।